আমরা গত ক্লাসে তোমাদের লাস্টে আমরা যে স্লাইড পর্যন্ত আসছিলাম সেটা হলো আসলে সার্ভেইং এ চেইন লাইন নেয়ার পর কিভাবে অফসেট নিতে হয়, কিভাবে কি মাপতে হয় সেটা দেখছিলাম। আজকে আমরা দেখবো এই যে অফসেটটা নেওয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আসলে অফসেটটা নিচ্ছি সেটা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে তারপরে আমরা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাপতে পারি। অর্থাৎ জিনিসটা হলো এরকম, একটা জিনিস খেয়াল করো যে তুমি মনে করো এখানে একটা স্টেশন আছে, কথার কথা এই পয়েন্টে একটা স্টেশন, এখানে একটা রেঞ্জিং, মনে করো এই স্টেশনে একজন সার্ভেয়ার আছে, আর এখানে একটা স্টেশন, এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে। তোমাদের মাইক গুলো আমি একটু মিউট করে দিচ্ছি, মিউট করে না দিলে আসলে দেখা যায় যে অনেকে শুনতে পায় না। তোমাদের কথা বলার দরকার হলে আনমিউট করে কথা বলো। সো ধরলাম যে তোমার এটা একটা সার্ভে লাইন, এই টোটাল এটা একটা সার্ভে লাইন। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি যে এই পয়েন্টে মনে করো একটা সার্ভে স্টেশন, এই পয়েন্টে মনে করো একটা সার্ভে স্টেশন, আর এই টোটালটা একটা সার্ভে লাইন। এবং এই সার্ভে লাইনের পারপেন্ডিকুলার একটা মনে করো এইখানে একটা ট্রি আছে, এটা একটা ফিচার। সো এই ট্রিটা আসলে পারপেন্ডিকুলার কতটুকু ডিস্টেন্স কভার করতেছে সেটা মাপার জন্য আমাদের আসলে ডিস্টেন্সটা নির্ণয় করার জন্য এই যে ডি পয়েন্টটা আগে নির্ণয় করতে হবে, যে ডি পয়েন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডি পয়েন্টটা আসলে কোথায় আছে সেটা মাপার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেটাকে বলা হয় অপটিক্যাল স্কয়ার। তুমি যখন এই লাইন বরাবর অপটিক্যাল স্কয়ারিং এর সামনের দিকে আগাইতে থাকবা, যখনই ডি পয়েন্টে আসবা তখনই এই পয়েন্টের রেঞ্জিং রড এবং এই পয়েন্টের রেঞ্জিং রড এরকম একটা ডিসপ্লেতে উপরে একটা মিরর থাকে এবং নিচে একটা মিরর থাকে, দুইটা মিররেই এই উপরের রেঞ্জিং রডটা দেখতে পাবা এবং নিচের রেঞ্জিং রডটা একই লাইনে দেখতে পাবা। সো যখনই একই লাইনে দেখতে পাবা তখনই তুমি বুঝবা ডি পয়েন্টে তুমি চলে আসছো, মানে 90 ডিগ্রি হয়ে গেছে। তখন এই ডিস্টেন্সটা তুমি মেপে নিলা, এই তোমার এখান থেকে এই ডিস্টেন্সটাও মেপে নিলা যে কত মিটার দূরে গিয়ে আমরা এই ফিচারটা পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে মনে রাখবা যে তোমার অপটিক্যাল স্কয়ারে টোটাল দুইটা মিরর থাকে, একটা মিরর হলো মিরর এ আর একটা মিরর হলো মিরর বি। দুইটা মিরর এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার মুভ করা থাকে, একটা আরেকটার দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা থাকে। সো আরো একটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এ যে মিররটা আছে, এ মিররে আলোর রিফ্লেকশন হয়, অর্থাৎ আলোর প্রতিফলন হয়। আর বি পয়েন্টে যে মিররটা আছে সেই মিররের আলোর রিফ্লেকশন দুইটাই হয়। অর্থাৎ তোমার এখানে তোমার সিলভার কোটেড থাকে, আবার নিচের সাইডে তোমার সিলভার কোটেড থাকে না। অর্থাৎ এখানে কিউ পয়েন্ট বরাবর যে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে তার থেকে আলোক রশ্মি সরাসরি তোমার চোখে চলে যাবে, অর্থাৎ আলোর রিফ্রাকশন হবে। আর পি পয়েন্টে যে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে তার এখান থেকে আলোক রশ্মি একবার এ পয়েন্টে যাবে, এ পয়েন্টে মিররের রিফ্লেকশন হয়ে বি পয়েন্টের মিররে আসবে, সেখানে আবার রিফ্লেকশন হয়ে তোমার চোখে যাবে। তার মানে তুমি দুইটা মিররই তখন একই জায়গায় দেখতে পাবা। তখনই বুঝতে হবে এই জিনিসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো আমরা যদি প্রমাণ করতে পারি ডি কোণটা 90 ডিগ্রি কোণ, তাহলে আমরা বুঝতে পারবো যে অপটিক্যাল স্কয়ার আসলে 90 ডিগ্রি যে অফসেট বা পারপেন্ডিকুলার অফসেট মেজার করতে পারে। সো আমরা প্রমাণটা শুরু করি। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম যে এখান থেকে আলোক রশ্মি একবার রিফ্লেকশন হয়েছে এ মিররে, এরপর বি মিররে, এরপর তোমার ই হয়ে ছিদ্র হয়ে তোমার চোখে আসছে, আবার এফ ছিদ্র হয়ে আলোক রশ্মি তোমার এ তে গেছে, তারপর বি তে গেছে, আবার ই তে গেছে। সো দুইটা পয়েন্টের আলোক রশ্মি তুমি একই জায়গায় দেখতে পাবা, অর্থাৎ এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, দুইটা রেঞ্জিং রডই তুমি একই জায়গায় দেখতে পাবা। এই টোটাল কথাটা সুন্দর করে এখানে বলা আছে, তোমরা এই জিনিসটা একটু দেখে নিবা, বা আমি সহজ ভাষায় মানে বাংলাতে বলে দিলাম, তোমরা ইংরেজিতে দেখে নিবা এবং পরীক্ষায় আসলে নিজের ভাষায় লিখলেই ফুল মার্কস। নেক্সট তাহলে আমরা প্রমাণ করি, যে নেক্সটে গিয়ে আমরা প্রমাণ করি যে সেটা হলো তোমার নেক্সটে আমরা প্রমাণ করি যে আসলে ডি কোণটা যে 90 ডিগ্রি আছে সেই জিনিসটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। সো শুরুতেই বলা আছে, দেখো, লেট দি রে পি এ মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা। কথার কথা ধরলাম এফ বরাবর পি থেকে যে আলোক রশ্মিটা গেল এ বরাবর পড়লো সেটা আলফা ডিগ্রি কোণ করে। এই যে এখানে দেখো এটা আলফা ডিগ্রি কোণ, আলফা ডিগ্রি কোণ করে ধরে নিলাম, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সেম হবে, অর্থাৎ সি এ বি আলফা কোণ হবে, যেহেতু আমরা জানি রিফ্লেকশনের সূত্র অনুযায়ী। আবার ত্রিভুজ এসিবি এর এইটা হলো 45 ডিগ্রি, একটা কোণ পাইলা 45 ডিগ্রি, একটা কোণ পাইলা আলফা, তাহলে বাকি কোণটাও তো পাবা। বাকি যে কোণ এ টু এ বি সি বা এ বি বি টু যেটাই বলো, এ বি
B2 বা এ বি সি এই কোণটাও পাবা, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি যদি জিনিসটা এভাবে আঁকি যে একটা কোণ পাইলা 45 ডিগ্রি আর একটা আলফা, তার মানে এই যে কোণটা যেটা, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস 45 ডিগ্রি। তার মানে জিনিসটা পাইলা তোমার 135 ডিগ্রি মাইনাস আলফা, মানে এ বি সি কোণটা 135 ডিগ্রি মাইনাস আলফা পাইলা। এখন এখানে এই মিররে তো আবার আলোক রশ্মি আপতিত হয়েছে, এবি আলোক রশ্মি, এবং সেটাও যে কোণটা এইমাত্র নির্ণয় করলাম সেই কোণে আপতিত হয়েছে। তার মানে এই পাশে যে প্রতিফলন কোণ, এই কোণটা, এই পাশের কোণটা, আমি যদি এটা আবার আঁকি দেখো, এই কোণটা এবং প্রতিফলন কোণ এই কোণটা, অর্থাৎ এ বি ওয়ান, আমি একটু ক্লিয়ার করি যে আপতন কোণ এ বি সি মানে এই কোণটা ইকুয়াল টু হবে প্রতিফলন কোণ এই কোণটা, অর্থাৎ এ বি ওয়ান। সো সেটাও হবে 135 ডিগ্রি মাইনাস আলফা, এবং সেটা বলে দিছে এখানে। সো এই দুইটা কোণ যদি পাই, এই টোটালটা আবার যেহেতু একটা সরল রেখা, সেহেতু টোটালটা এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা এবং এই পাশের কোণটা মাইনাস করে দিই, তাহলে এই মাঝখানের কোণটা পাবো। আবারও বলতেছি, এই পাশের কোণটা এবং এই পাশের কোণটা যদি মাইনাস করে দেই 180 ডিগ্রি থেকে, তাহলে এই মাঝখানের কোণটা পাবো। সো মাঝখানের কোণটা পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। আবার এখানে বলে দিছে দেখো ডি এ বি যে কোণটা সেটা পাবো, সরি 2a মাইনাস 90 ডিগ্রি পাইছি, এটা এ বি ই কোণ মানে এই কোণটা পাইছি 2a মাইনাস 90 ডিগ্রি। এখন আরেকটা কোণ বের করতে হবে, এই মাঝখানের কোণটা, সেটাও নির্ণয় করতে পারবো যে 180 ডিগ্রি থেকে এই আলফা মাইনাস করব, এই আলফা মাইনাস করব, এই দুইটা কোণ মাইনাস করে দিলে মাঝখানের কোণটাও পাবো। তাহলে সেটাও পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। সো এই যে এখন নতুন যে ত্রিভুজটা হইলো, ত্রিভুজ এ বি এ ডি ত্রিভুজ বি, বি কোণও পাইছো, এটা হলো 2 আলফা মাইনাস 90 ডিগ্রি। তারপরে হলো তোমার এ কোণও পাইছো 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। সো বাকিটাও পাবা, আবার 180 ডিগ্রি থেকে এই দুইটা মাইনাস করে দাও, এই 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ মাইনাস করে দিলাম। ফাইনালি দেখলাম যে ডি কোণটা 90 ডিগ্রি। বুঝা গেছে? এখানে কোনো কিছু যদি কেউ না বুঝো এখনই জিজ্ঞেস করো। বুঝছো তোমরা? আলফা আর আলফা টপিকটা একটু আরেকবার বললো হয়তো। কোনটা কোনটা বলবো? স্যার আমি মাত্র ঢুকছি তো, এখন আমি এই জন্য একটু স্যার এটা একটু আবার বুঝিয়ে দেন। হ্যাঁ আবার বুঝতে দেখো, স্যার। আবারও একদম প্রথম থেকে বুঝাই, হ্যাঁ তোমরা একটু বোঝার চেষ্টা করো। ধরলাম এই পয়েন্ট থেকে আলোক রশ্মি এই পয়েন্টে আসছে, তার মানে এইটা হবে আপতন কোণ আলফা ধরে নিলাম। আপতন কোণ আলফা হলে এই কোণটা হবে প্রতিফলন কোণ, সেটাও হবে আলফা। তাহলে এই বাকি যে কোণটা থাকবে সেটা হবে টোটাল 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, সেটা এখানে লেখা আছে দেখো। এটা পরে নির্ণয় করছে, বাট সেটা আমরা আগেও নির্ণয় করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। এখন এইটা তোমার যদি আলফা হয় আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও তো একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। তাহলে এই কোণটা কি হবে 180 ডিগ্রি থেকে এই কোণ মাইনাস এই কোণ মাইনাস, তাহলে কোণ এবিসি পাবো। এই যে কোণ এবিসি পেয়ে গেছি। কোণ এবিসি আবার আপতন কোণ, এইটা আবার প্রতিফলন কোণ। সো এই কোণ ইকুয়াল টু হবে এই কোণ। তার মানে কোণ এ ডি বা এ বিই যেটাই বলি, এ বিই সেটা হবে তাহলে কত, এই কোণটার সমান, মানে 2 আলফা মাইনাস 90 ডিগ্রি। কিভাবে এখন 2 আলফা মাইনাস 90 ডিগ্রি একটু বলুন। এই যে দেখো না তুমি 180 ডিগ্রি থেকে কি মাইনাস করছে, টোটাল এই যে তিনটা কোণ, এই তিনটা কোণ থেকে 180 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করো, এই কোণটা মাইনাস করো। এখনো বুঝতেছো না? এটা তো এবিসি কোণ। এই কোণটা যদি 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেয়, এই কোণটা পাবা, স্যার এই এটা কোণটা হচ্ছে পাবা। স্যার এ বি ই স্যার 2 আলফা মাইনাস 90 স্যার। হ্যাঁ এই যে এটা তো 2 আলফা মাইনাস 90 পাইলা। ও EB1 একটা জিনিস খেয়াল করো, EB1 এটা কত পাবা তাহলে 135 ডিগ্রি মাইনাস আলফা পাবা না, আগেরটার সমান হবে না? বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তো 180 ডিগ্রি মাইনাস আলফা হয়, তাহলে এই কোণটাও তো বের করে ফেলতে পারবা। এখন এটাও তো একটা সরল রেখা, এটা টোটালটাও তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এই কোণ মাইনাস করে দাও, এই কোণ মাইনাস করে দাও। ওই জন্য 2 ইনটু 135 ডিগ্রি মাইনাস আলফা লিখছে, দুইটাই তো সেম কোণ, ওই জন্য 2 দ্বারা স্যার গুণ করবে। এবিই তে 180 মাইনাস 2 ইনটু কেন আসছে? কারণ এই কোণ সেম কোণ, ওই জন্য 2 দ্বারা গুণ করছে। এই যে মাত্রই তো প্রমাণ করলা যে এইটার এটা সেম কোণ। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো? আমি নাহলে আবার একটু আমি লিখে দেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো।
আমি লিখি যে কোণ এ বি ই, একটু জিনিস খেয়াল করো, কোণ এ বি ই, এই কোণটা ইকুয়াল টু এই জিনিসটা লেখা যায় কিনা যে 180 ডিগ্রি থেকে মাইনাস করব এই কোণটা, মানে কোণ বি। কথার কথা আমি শর্টকাট লিখতেছি বি, কারণ পুরোটা লিখতে পারবো না, যে এ বি সি লিখতে পারবো না, ওই জন্য শুধু বি লিখছি। আবার মাইনাস করব কোনটা, এ বি বি ওয়ান, এটাও তো এ বি বি ওয়ান, ধরলাম এ বি বি ওয়ান। সো দুইটা কোণের মানই কিন্তু সেম, দেখো 135 ডিগ্রি মাইনাস আলফা, 135 ডিগ্রি মাইনাস আলফা, ওই জন্য 2 ইন্টু 135 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস করে দিচ্ছে। সো মাঝখানের কোণটা পেয়ে গেলাম। আর এইখানকে মাঝখানের এই পাশের মাঝখানের যে কোণটা, সেটাও পাবা কিভাবে, টোটাল 180 ডিগ্রি থেকে এই আলফা মাইনাস করো, এই আলফা মাইনাস করো, 2 আলফা মাইনাস করো, সো এই 2 আলফা আবার মাইনাস করে দিচ্ছে। সো এই কোণটাও পাইলা, এই কোণ পাইলা। এখন কোণ এ, ত্রিভুজ এ ডি বি কোণের এই কোণও পাইছো, এই কোণও পাইছো, 180 ডিগ্রি থেকে আবার এই দুইটা কোণ মাইনাস করে দিলে এই ডি কোণ পাবা, এবং সেটা হবে 90 ডিগ্রি। তোমরা বাসায় এই জিনিসটা একটু প্র্যাকটিস করো। এখন বুঝতেছো বা না বুঝতেছো জিনিসটা হলো, আবার ভিডিওটা বারবার দেখলে জিনিসটা আবার বুঝবা, এবং বাসায় যদি প্র্যাকটিস করো জিনিসটা বোঝা যাবে একদম ইজিলি। এখানে কোনো সূত্রই নাই, দুইটা সূত্র ইউজ করা হয়েছে। একটা হচ্ছে আলোর রিফ্লেকশনের সূত্র, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আর একটা সূত্র ইউজ করা হয়েছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এছাড়া আর কোনো সূত্র নাই এখানে। বুঝা গেছে? জি স্যার। তো এটা বাসায় আরেকবার দেখলে আশা করি একদম ইজি হবে। যেমন এ সেকশনের ওরা কিন্তু একদম ইজিলি বুঝে গেছে, বাট সমস্যা নেই, আমি ভিডিওটা আবার দিব, আবার বুঝবা। না বুঝলে পরবর্তীতে আমাকে বইলো, অথবা তোমরা নোট ডাউন করে রাখলে, এটা কোনোভাবেই আমি বুঝতেছি না, ভার্সিটি যখন খুলবে আমি তো আসি নাকি, ঠিক আছে? সো তোমরা এই রেকর্ডিংটা দেখবা, বুঝলা না সমস্যা নাই, নোট ডাউন করে রাখো, আমাকে কল দিয়ে হলেও তোমরা জিজ্ঞেস করতে পারবা, আমি তখন বলে দিব। আর তারপরও যদি না বুঝো, তখন মনে করো যে আমি তোমার যখন ভার্সিটি খুলবে বা ওভার দা ফোনে যেভাবে হোক, আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো, বা ভিডিওটা বারবার দেখলে অথবা নিজেরা একবার করলে বুঝতে পারবা। নেক্সট তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে তোমার যেহেতু ডি কোণটা 90 ডিগ্রি, সেহেতু এই যে কিউ ই রশ্মি এবং এফ এ রশ্মি দুইটাই একের অপরের লম্ব, তার মানে রাইট অ্যাঙ্গেলে আছে, তার মানে জিনিসটা হলো পারপেন্ডিকুলার অফসেট ক্রিয়েট করবে। শেষ, এই জিনিসটা নিজের মতো করে লিখে দিলাম। নেক্সটে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যখন চেইনিং অপারেশন করব, চেইনিং অপারেশন মানে কি, মানে যখন আমরা চেইন সার্ভিং করব, এই পানমিয়ার 4.9 আর্টিকেল আছে, তখন অবশ্যই আমাদের কিছু বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাটা তিন ধরনের বাধা। প্রথম যে বাধাটা আসে সেটা হলো রেঞ্জিং। রেঞ্জিং মানে কি, মানে হলো তুমি মনে করো এ স্টেশনে একজন রেঞ্জিং রড নিয়ে মনে করো যে দাঁড়ায় থাকলো, বি স্টেশনে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকলো। সো তুমি সরাসরি এই পয়েন্ট থেকে অপর পয়েন্টের রেঞ্জিং রডটা কি দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও তাহলে রেঞ্জিং এ কোনো সমস্যা নাই, যদি দেখতে না পাও তখন রেঞ্জিং এ প্রবলেম হবে। যদি ধরো মাঝখানে একটা পাহাড় আছে, তুমি দেখতে পাবা? পাবা না। সো এটা হলো রেঞ্জিং রডের জন্য, রেঞ্জিং এর জন্য অবস্টাকল। অথবা এমন হলো তোমার মাঝখানে একটা ট্রি, একদম সোজা লাইন বরাবর মাঝখানে ট্রি, তার মানে তোমার রেঞ্জিং এর সমস্যা হচ্ছে। আবার তোমার চেইনিং এর প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু মাপতে পারতেছো না। সো এমন হইতে পারে যে তোমার মনে করো মাঝখানে একটা পন্ড, এই একটা তো রেঞ্জিং রড আছে, এই পাশে একটা রেঞ্জিং রড আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, রেঞ্জিং এ প্রবলেম হচ্ছে না। বা মনে করো চেইন দিয়ে সরাসরি পুকুরের মাঝখান দিয়ে মাপতে পারতেছো না, পুকুরটা অনেক বড়, তোমার চেইনটা ছোট, সো তুমি মাপতে পারতেছো না, এটা হবে চেইনিং এর প্রবলেম। আবার দুইটা ক্ষেত্রে প্রবলেম হইতে পারে, যে বললাম যদি ট্রি থাকে, ট্রি থাকলে তুমি রেঞ্জিংও করতে পারবে না, আবার কি করতে পারবে না, চেইনিং করে মাপতেও পারবে না। যদি এরকম হয় যে তোমার একটা বিল্ডিং এর এই পাশে একটা রেঞ্জিং রড আছে, এই পাশে একটা রেঞ্জিং রড আছে, এখন তুমি কোনোভাবে বিল্ডিং এর উইডথ নির্ণয় করতে পারবে না, বিল্ডিং এর ভেতর দিয়ে ঢুকে তুমি চেইনিংও করতে পারবে না, আবার এই পাশ থেকে তাকাইলে ওই পাশের রেঞ্জিং রডও দেখতে পারবে না। সো এখানে অবস্টাকল ইন বোথ চেইনিং এন্ড রেঞ্জিং। সো এই তিনটা জিনিস জানলাম, যে চেইনিং করতে প্রবলেম, রেঞ্জিং করতে প্রবলেম, অথবা দুইটাতে প্রবলেম। এখন আসো, অলরেডি তোমরা জানো যে ইনডিরেক্ট রেঞ্জিং এর কথা, যে অলরেডি রেসিপ্রোকাল রেঞ্জিং আমরা পড়ে আসছি। সেটা কি ছিল, যে মাঝখানে যদি তোমার একটা কি থাকে, পাহাড় থাকে, সেই ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল রেঞ্জিং করে মাঝখানে দুইটা পয়েন্ট নির্ণয় করি, যে দুইজন সার্ভেয়ার নেওয়া হয়, এই পয়েন্ট থেকে সরাসরি আমরা ওকে এই পয়েন্টে নিয়ে আসি রেঞ্জিং রড বরাবর, আবার ও এই বরাবর তাকায়, ওকে এই অবস্থানে নিয়ে আসি, আবার ও এই বরাবর তাকায়, ওকে এই অবস্থানে নিয়ে আসি। এটা কিন্তু অলরেডি আমরা জানি, সেজন্য এখানে আর নতুন করে অ্যানিমেশন দিয়ে দেওয়া হয় নাই। তোমরা চেইন সার্ভিং এর অধ্যায় যেটা ছিল, সেখানকার দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় যে ভিডিওটা ছিল, সেকেন্ড ভিডিও, সেখানে পাবা। সো এইটা আর এখানে বলা হয় না, এখানে নতুন একটা কেস আলোচনা করা হয়েছে আমাদের। সেটা হলো তোমার, যে এমন হইলো যে
এ থেকে বি বরাবর তুমি তাকাচ্ছ, এ পয়েন্টে একজন রেঞ্জিং রড নিয়ে আসছে, বি পয়েন্টে একজন রেঞ্জিং রড নিয়ে আসে, বাট মাঝখানে কিছু তোমার অবস্টাকল আছে যার কারণে তুমি রেঞ্জিং করতে পারছো না, মানে দেখতে পাচ্ছ না, বা অনেক দূরে আছে, তুমি কোনোভাবেই মাঝখানের পয়েন্ট গুলো নির্ণয় না করে তুমি কোনোভাবেই বি পয়েন্টে যে আছে তাকে দেখতেছো না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা কেস হলো রেঞ্জিং পারি অথবা রেসিপ্রোকাল রেঞ্জিং করতে পারি, আর একটা হলো এ বি লাইন থেকে যে কোনো একটা অ্যাঙ্গেলে নতুন একটা লাইন আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই লাইনের নাম দিতে পারি বি1 লাইন, এ বি1 লাইন, এবং সেটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, এই জিনিসটা থিটা অ্যাঙ্গেল বা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, অর্থাৎ যত কাছাকাছি নেওয়া যায় তত অ্যাকুরেট ভ্যালু আসবে। যে কোনো একটা লাইন নিব যেখানে কোনো বাধা থাকবে না। সো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, বাট এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ বি পয়েন্টে কাউকে দেখতে পাচ্ছি না, বি1 পয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বি থেকে বি1 বরাবর একটা লাইন টানবো, বি থেকে বি1 বরাবর এ বি1 এর 90 ডিগ্রি একটা লাইন টানলাম, বি বি1 আমার জানা, বি বি1 জানা, এ বি1 ও জানা। এরপরে আমি আর একটা তোমার ইন্টারমিডিয়েট পয়েন্ট পাওয়ার জন্য যে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, ডি পয়েন্ট, ডি পয়েন্ট থেকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আর একটা লাইন টানি ডি1 পয়েন্ট থেকে, সেটা নতুন পয়েন্ট ডিনোট করবে ডি। আবার এখানে আরো একটা পয়েন্ট নিলাম সি1 এবং সেখান থেকে একটা 90 ডিগ্রি লাইন টানলাম, নতুন পয়েন্ট আমাদের মেইন লাইনে পাইলাম সি পয়েন্ট। এখন আসো, এই যে লাইনগুলো পাইছি সি1 ডি1, এটা নতুন করে তোমার আর মাপা লাগবে না। কারণ কি, কারণ তুমি এ বি1 জানো, বি বি1 জানো, এই দুইটা জানা থাকলে আর এ সি1 এ বি1 এ ডি1 যদি জানা থাকে, তাহলে তুমি ইজিলি কি করতে পারবা, ইজিলি আসলে সি1 আর ডি1 বের করতে পারবা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে, যেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, নাকি না, সরি সরি আমি ভুল বলছি, সদৃশ কোণী ত্রিভুজ। তার মানে এই জিনিসটা কিভাবে হবে, আমি একটা বুঝাই, সি1টা যদি বুঝাই তোমরা আশা করি বাকিটা পারবা। সি1 কিভাবে নির্ণয় করব, একটা ত্রিভুজ এ সি1, দুইটা ত্রিভুজ ধরো, একটা ত্রিভুজ হলো তোমার এ সি1 সি, এই ত্রিভুজটা, আর টোটাল ত্রিভুজটা, দুইটা কি হয়, সদৃশকোণী ত্রিভুজ, এন্ড এ বি1 বি। সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় সেম, সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান, অলরেডি জানো, এটা ক্লাস 3 তে বা 4 এ আছে, অনেক আগের জিনিস, সো এই জিনিসটা তুমি জানো। সো আমরা বলতে পারি যে সি1 ডিভাইডেড বাই বি1, মানে এই একই বাহু, এটা সদৃশ আরেকটা বাহু, সি1 ডিভাইডেড বাই বি1 ইকুয়াল টু লেখা যায় যে AC1 ত্রিভুজ ডিভাইডেড বাই AB1 ত্রিভুজ, সরি ত্রিভুজ না, বাহু, AC1 ডিভাইডেড বাই AB1, বুঝতে পারছো না? তাহলে BB1 কে তুমি আর গুণন করে এই পাশে নিয়ে যাও, তাহলে দেখো এই সূত্রটা চলে আসবে, CC1 ইকুয়াল টু AC1 বাই AB1 ইনটু BB1। একইভাবে এই ত্রিভুজের জন্য হবে, AD1 ডি ত্রিভুজ আর টোটাল ত্রিভুজের জন্য একই সূত্র আবার বের করা যায়। সো বারবার আমাদের আসলে চেইনিং করা লাগে না, শুধু AC1 AD1 আর AB1 আর BB1 এটা জানা থাকলে আমরা এই পয়েন্টগুলো বের করতে পারবো এবং ফাইনালি এই সি পয়েন্ট এবং ডি পয়েন্ট কোথায় আছে সেটাও বের করে ফেলতে পারবো। সো একদম ইজি একটা মেথড, ইনডিরেক্ট মেথডের এটা আরেকটা মেথড, যে এই ক্ষেত্রে চেইনিং এ প্রবলেম হচ্ছে, বাট সরি চেইনিং এ প্রবলেম হচ্ছে না, বাট রেঞ্জিং এ প্রবলেম হচ্ছে। সো ইন্টারমিডিয়েট পয়েন্টগুলো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন না থাকলে আমি ফার্দার নেক্সট স্লাইডে চলে যাই। এখন হলো, যদি তোমার চেইনিং এ কোনো ধরনের অবস্টাকল আসে, রেঞ্জিং এ না, এখন আসলো চেইনিং এ, তো এটা কখন হলো, এটার ভিতরে আবার দুইটা কেস আছে। একটা হলো তুমি যখন একটা ফিচারের চারদিক থেকে তুমি চেইনিং করতে পারবা, অর্থাৎ পুকুরের ক্ষেত্রে দেখো, পুকুরের চারদিক থেকে তুমি চেইনিং করতে পারবা, বাট পুকুরের মাঝখান দিয়ে তুমি চেইনিং করতে পারবা না। এই ক্ষেত্রে অনেকগুলো মেথড আছে, মেথডগুলো দেখো একদম ইজি, দেখলে বোঝা যায় যে এ পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আমি একটা অফসেট নিলাম CA1 CA, আবার সি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা অফসেট নিলাম সিডি, ডি থেকে আরেকটা অফসেট নিলাম ডিবি, এখানে সিএ ইকুয়াল টু হবে সিবি সিডি, সরি ডিবি, ডিবি আর সিএ সমান হলে এবি আর সিডি সমান হবে, তার মানে এবি পেয়ে যাবো, এবি ইকুয়াল টু হবে সিডি, সোজা হিসাব। আবার এখানে এ পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা পয়েন্ট পাইলাম সি পয়েন্ট,
একটা বাহু নিয়ে নিলাম, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসি বাহু, এইখান থেকে পুকুরের পার ঘেঁষে একটা লাইন টানলাম, নতুন যে পয়েন্ট পাইছি বি, সেই পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স পাবো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে। তোমার কাছে অতিভুজ জানা আছে, সিবি, লম্ব জানা আছে, সো ভূমিটা পেয়ে যাবা। সব প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে সুন্দর করে দেয়া আছে, যে এবি ইকুয়াল টু ডিসি, বা এখানে এই দেখো তোমার সদৃশকোণী ত্রিভুজের অ্যাপ্লাই করলে যে তোমার এইটা হবে এটা ডাবল বা অর্ধেকের সমান যদি এসি আর সি যদি Okay. সেম হয়, সার্ভে ক্লাস। অলরেডি জানো। সো নেক্সট খেয়াল করো যে এই জিনিসগুলো আমরা যদি ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হবে। যখন আমরা পুকুরের বা ফিচারের চারদিক থেকে রাউন্ড দ্য অবস্টাকলস যদি চেইনিং করতে পারি, তখন এই পদ্ধতি। আর যদি এমন হয় যে মাঝখানে একটা নদী, নদীর চারদিক থেকে তুমি কখনোই কি করতে পারবা না, চেইনিং করতে পারবা না। শুধুমাত্র নদীর অপর সাইডে যদি একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায়, তুমি কথার কথা যে এই পুকুর বা ছোট একটা নদীর ওই পরে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় আছে, তুমি এদিক থেকে রেঞ্জিং রডটা দেখতে পাবা। তার মানে রেঞ্জিং করতে পারবা, বাট চেইনিং করতে পারবা না। সো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে একই, দেখো সদৃশকোণী ত্রিভুজ টোটাল সিবিই, আর হলো এ বিডি, আর হলো এফ ডিই, প্রত্যেকটা কোণই তোমার, প্রত্যেকটা কোণের মান সেম বা সদৃশকোণী ত্রিভুজ। বা এডিবি, ডিসিই, এটাও আবার সদৃশকোণী ত্রিভুজ, এবং এই কোণ এই কোণটা সেম কোণ, এই কোণটা লম্ব, এই কোণটা সেম। সো এই অনেকগুলো পদ্ধতির মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতে পারি। সো পরীক্ষায় আসলে এগুলো আসবে না, পরীক্ষায় আসতে পারে কি, এর আগে কয় ধরনের অবস্টাকল আসে সেগুলোর নাম। সো এটা একটু নোট ডাউন করে রাখো, পরীক্ষায় আসতে পারে কয় ধরনের অবস্টাকল আছে সেগুলোর নাম। এবং পরীক্ষায় আসতে পারে, একটু আগে আমরা যে প্রমাণটা দেখলাম, যে অপটিক্যাল স্কয়ারের প্রমাণ, অপটিক্যাল স্কয়ার যে রাইট ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার অফসেট নেয় সেটার প্রমাণ। আর এগুলো থেকে আসতে পারে অঙ্ক। সো অঙ্কটা আমরা যাব, এর আগে আমরা বি, এর লাস্টেরটা দেখি, এটা বি হবে না, এটা সি। লাস্টেরটা হলো অবস্টাকলস টু বোথ চেইনিং এন্ড রেঞ্জিং। এটা হলো তোমার বিল্ডিং এর ক্ষেত্রে, যদি কোনো ধরনের বিল্ডিং বা এমন কোনো ফিচার থাকে যেটার মধ্য দিয়ে আমরা চেইনিং করে মাপও নিতে পারতেছি না, আবার তোমার রেঞ্জিং ও করতে পারতেছি না, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ দেখাও যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হয়? ধরলাম এই পয়েন্টে তুমি দুইটা, একটা নির্দিষ্ট দূরত্বে দুইটা পয়েন্ট নিলা, মানে এবি দূরত্বে দুইটা পয়েন্ট নিছো। সো বিডি বরাবর তুমি লম্ব টানলা, এসি বরাবর লম্ব টানলা, সিএ ইকুয়াল টু হবে ডিবি, আবার সিডি ইকুয়াল টু হবে তাহলে এবি। এখন সি কে ডি বরাবর বর্ধিত করলা এফ পর্যন্ত, এফ থেকে ইএফ ইকুয়াল টু নিলা সিডির সমান করে, ই থেকে বরাবর নিচে আবার নামলা জি পয়েন্টে, এবং এফ থেকে নিচে নামলা এইচ পয়েন্টে। এবং মনে রাখতে হবে ডিবি ইকুয়াল টু হবে ইজি বা এফএইচ অথবা সিএ করতে হবে, যদি প্রত্যেকটা একজন সেম ক্লাসে হয়। জয়েন করতে পারছে না, জয়েন করতে পারতেছে না, তাকে সে তো এই লিংক বরাবর ঢুকে নাই, লিংকে না ঢুকলে তো হবে না। লিংকে ঢুকছে বলতেছে। এখানে আমার এখানে রিকোয়েস্ট আসে নাই, তুমি আবার ওই লিংকে যাইতে বলো। আচ্ছা এখন দেখো যে, সো এখানে ডিই ইকুয়াল টু হবে বিজি এর সমান। সো দুইটা পয়েন্ট দরকার কি, তোমরা বলতে পারো যে স্যার একটা পয়েন্ট নিলে তো পারতাম। একটা পয়েন্ট নিলে এখানে আবার তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অফসেট নেওয়া লাগতো, তোমার আবার কাজ করা লাগতো। সো এই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফসেট তুমি যদি নিবা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অফসেট নিতে এখানে একজন রেঞ্জিং দাঁড়াইতে হয়, একজন রেঞ্জিং রোড নিয়ে দাঁড়ায় দিত, তখন দেখা যাচ্ছে যে দুইটা রেঞ্জিং রোড না দেখতেও পাইতা, অনেক সময় দেখা যাচ্ছে এখানে দুইটা দেখা যাচ্ছে না, তখন প্রবলেম হইতো। ওই জন্য দুইটা ইয়া নিয়ে পয়েন্ট নিয়ে আমরা ইজিলি আসলে এই জিনিসটা করতে পারি, যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অটোমেটিক্যালি হয়ে যাবে। সো অনেকগুলো পদ্ধতি আমরা দেখলাম, আমরা যদি অঙ্ক করি কিছু ম্যাথ করলে আশা করি ক্লিয়ার হবে। আবারও বলতেছি, তোমরা একটু নোট ডাউন করো যে এই যে প্রবলেম, যে অবস্টাকল টু রেঞ্জিং বা অবস্টাকল টু চেইনিং, এটা শুধুমাত্র নাম আসবে, ফিগার সহ তোমরা নামগুলো দিয়ে দিবা, কোনো বর্ণনা নাই, বইয়ে বর্ণনা আছে, বর্ণনা দেওয়ার দরকার নাই। বাট তোমাদের প্রমাণ আসতে পারে অপটিক্যাল স্কয়ার, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখালাম সেটার প্রমাণ আসবে, আর এগুলো থেকে আসবে ম্যাথ। ম্যাথ মাস্ট একটা না একটা থাকবেই, শিওর থাকো। সো পানমিয়ার বইয়ের এক্সাম্পল নাম্বার 4.7 দেখবা তোমরা, এখানে বলে দিছে যে একটা পুকুরের, আমরা যদি ফিগার দেখি, ফিগার পরীক্ষা দেয়া থাকতেও পারে, ফিগার যদি দেয়া থাকে তাহলে এই বর্ণনা দেয়া থাকবে না, শুধু মান দেয়া থাকবে। ফিগার যদি দেয়া না থাকে তাহলে বর্ণনা দেয়া থাকবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সো প্রথমেই বলে দিছি, আমরা প্রশ্নটা যদি চেষ্টা করব, প্রশ্নে বলে দিচ্ছে যে তোমার, প্রশ্নটা বুঝি দেখো, ইন পাসিং অ্যান অবস্টাকল, মানে একটা বাধা পাস করার জন্য, সেই অবস্টাকলটা হলো একটা পুকুর বা পন্ড,
স্টেশন এ এবং স্টেশন ডি মেইন লাইনে আছে এবং এটা অপোজিট সাইড অফ দ্য পন্ডে আছে, মানে একটা পুকুরের এই পাশে আর একটা পুকুরের অপর পাশে। লাইন এবি যার মান হলো 200 মিটার, অর্থাৎ এবি এর মান 200 মিটার, যেটা লেড ডাউন এন্ড এ সেকেন্ড লাইন, এটা একটা আরেকটার উপরে, মানে একটা যদি বাম সাইডে থাকে আর একটা ডান সাইডে আছে, অর্থাৎ এবিটা এক পাশে আছে, এসিটা আর এক পাশে আছে, এবং এসির মানও বলে দিছে 250 মিটার লং, একটা রাইটে আছে আর একটা লেফটে আছে। এবং দি পয়েন্টস বি ডি সি এবং বিডিসি তিনটা পয়েন্ট স্ট্রেইটে আছে, অর্থাৎ একই লাইনের ভিতরে আছে, তার মানে বিডিসি একই লাইন বরাবর আছে, স্ট্রেইট লাইন। তাহলে যে বিডি এবং ডিসি এর মান বলে দেয়া আছে, বিডি হলো তোমার 125 মিটার, ডিসি হলো তোমার 150 মিটার বলে দেয়া আছে। তাহলে এবার তোমরা নির্ণয় করো যে এডি এর মান কত হবে। সো এটা তো আমরা জানি যে এটা হলো যদি তোমার রেঞ্জিং এ কোনো প্রবলেম না হয়, বাট চেইনিং এ প্রবলেম, আমরা সরাসরি চেইনিং করতে পারতেছি না, চারদিক থেকে চেইনিং করা লাগতেছে আমার, এবং চেইনিং করে মানগুলো পাইছি। এখন তাহলে এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের ডিসটেন্স সরাসরি কিভাবে নির্ণয় করব। সো শুরুতে আমরা বি থেকে সি এর যে ডিসটেন্স সিবিটা নির্ণয় করে ফেলি। যেহেতু সিবি কিভাবে নির্ণয় করব, এবির মান দেয়া আছে, এসির মান দেয়া আছে, আবার বিডির মানও দেয়া আছে, ডিসির মানও দেয়া আছে। দেখো এবির মান দেয়া আছে, এসির মান দেয়া আছে, বিডির মান দেয়া আছে, ডিসির মান দেয়া আছে। সো বিসির মান বা সি থেকে বি এর মান নির্ণয় করি আমরা বিডি যোগ ডিসি। বিডি ইকুয়াল টু হলো 125 মিটার, একটু আগে দেয়া আছে, ডিসি ইকুয়াল টু হলো 150 মিটার, যোগ করে দিলাম। তাহলে টোটাল বি থেকে সি এর ডিসটেন্স হবে 275 মিটার। এখন ধরে নিলাম এটা একটা ত্রিভুজ এ বি সি, টোটালটা একটা ত্রিভুজ, আবার এ ডি সি এই টোটালটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজেরই একটা কমন কোণ আছে, কোণ হলো সি কোণ, অর্থাৎ এডিসি ত্রিভুজের একটা কোণ সি কোণ, আবার এবিসি ত্রিভুজের একটা কোণ সি কোণ। তোমরা এটাকে এভাবে নিতে পারতা, বি কোণকেও ধরতে পারতা, বি কোণ একটা কমন কোণ থিটা ধরতে পারতা একইভাবে, কারণ এ বি ডি এরও একটা কোণ হলো কি কোণ, বি কোণ, আবার এ সি বি এরও একটা কোণ বি কোণ, তোমরা ধরতে পারতা, কোনো সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হলো এডি এর মান বের করা। এখন তোমরা কি এই জিনিসটা জানো যে একটা ত্রিভুজের, মনে করো এ বি সি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের একটা কোণ যদি তোমার জানা থাকে থিটা, মনে করো সি কোণ ইকুয়াল টু থিটা, যদি সি কোণ জানো, তোমরা কি এইটা জিনিসটা পড়ছো কিনা যে এই সি কোণের বিপরীত যে বাহুটা আছে এ বি বাহু, তার বর্গ ইকুয়াল টু হবে কোণ সংলগ্ন অপর দুইটা বাহুর বর্গের যোগফল, মানে হলো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবারও বলতেছি, মানে থিটা কোণ, তোমরা খেয়াল করো, কথা না বলে খেয়াল করো, যে সি কোণ তোমরা জানো, এই সি কোণের বিপরীত যে বাহু এবি তার স্কয়ার হবে অপর দুই বাহুর কোণ সংলগ্ন অপর দুই বাহুর গুণফল, এই তোমার বর্গের যোগফল, মাইনাস হবে ওই দুইটা বাহুর সাথে গুণ হবে তোমার cos থিটা। এটা কি জানো? উচ্চতর গণিতে পড়ে আসার কথা। পিথাগোরাসের থিওরি বলো বা উচ্চতর গণিতে তোমরা জিনিসটা জানো, কিন্তু এটা শুধু পিথাগোরাসের থিওরি বললে তো হবে না, এটা কি হবে, একটা লাইনের সাথে আরেকটা লাইনের প্রজেকশন এসি ইনটু বিসি, একটা লাইনের সাথে আরেকটা লাইনের প্রজেকশনই হলো 2 cos থিটা, 2 এসি বিসি cos থিটা, সেই প্রজেকশনটা মাইনাস করে দিতে হয়। আর এই থিটাটা যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন সেটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে যায়, তখন সেটা এটা জিরো হয়ে যায়, তখন এবিটা হয়ে যায় কি, এবিটা হয়ে যায় তোমার, এটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এটা হয়ে যায় জিরো, আর এটা জিরো হয়ে গেলে এটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হইলেই তোমার এটা হবে কি, এটা হবে তোমার ওই অধিভুজ, আর এই দুইটা লম্ব আর ভূমি, সোজা কথা। সো একদম ইজি জিনিস, এটা আমরা এখন অ্যাপ্লাই করব। এখানে থিটা কোণ যদি হয় তাহলে টোটাল ত্রিভুজ হলো এসিবি। তাহলে এই ত্রিভুজের জন্য এই জিনিসটা কি লেখা যায় কিনা বলতো, যে cos থিটা ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা লেখা যায় কিনা, একটু আগে আমরা যেটা লিখলাম যে 2 ইনটু এসি ইনটু cos থিটা। আচ্ছা আমি এটা আবার একটু লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, এই থিটার বিপরীত বাহু হলো এবি, সেই এবি স্কয়ার ইকুয়াল টু হবে দুইটা বাহু যেটা আছে অপর দুই বাহু প্লাস বিসি স্কয়ার, হ্যাঁ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা তো বুঝতেছো, বিসি স্কয়ার মাইনাস হবে 2 ইনটু এসি ইনটু বিসি,
এসি ইন্টু বিসি। তাহলে তুমি যদি এই 2 ইন্টু এসি ইন্টু বিসি কে ইন্টু কস থিটা আছে, সরি, এটাকে যদি ডান পাশে বাম পাশে নিয়ে আসো আর এটাকে যদি ডান পাশে নিয়ে যাও, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আর এই পাশে থাকবে 2 ইন্টু এসি ইন্টু বিসি কস থিটা। তো কস থিটাটা রেখে দাও, বাকি 2 ইন্টু এসি ইন্টু বিসি আর গুণন হয়ে নিচে চলে যাবে। সো এখানে বসাই দিলাম মানটা, কস থিটার মান পেয়ে গেছো। একইভাবে যদি এই ত্রিভুজে এই সূত্রটা অ্যাপ্লাই করি, ত্রিভুজ এডিসি, তাহলে কিন্তু এই সরাসরি এই জিনিসটাকে আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো, যে ত্রিভুজ এডিসি এ এডি স্কয়ার, এখন এই কোণের বিপরীত বাহু হলো এডি স্কয়ার, এডি স্কয়ার হল ইকুয়াল টু হবে অপর দুই বাহুর স্কয়ার, মানে ডিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 ইনটু ডিসি ইনটু এসি বা এসি ইনটু ডিসি বা সিডি যেটাই বলো ইনটু কস থিটা। এখন কস থিটার মান সরাসরি বসায় দাও, তাহলে সরাসরি এডি স্কয়ার মান পেয়ে যাবো। আমাদের দরকার তো এডির মান, তাহলে রুট করে দাও, রুট করলে এডির মান পেয়ে যাব। বুঝা গেছে? না বুঝলে ভিডিওটা আবার দেখবা, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, এখানে একটাই সূত্র ইউজ করছি, সেটা হলো যে প্রজেকশন সূত্র, অর্থাৎ বিপরীত কোণের বিপরীত বাহুর স্কয়ার হবে অপর দুই কোণ সংলগ্ন বাহুর বর্গের যোগফলের সাথে মাইনাস হবে কি তোমার একটার সাথে আরেকটার প্রজেকশন, অর্থাৎ 2 ইনটু বাহুদের গুণফল ইনটু কস থিটা। সোজা কথা, এই দুইটাই কিন্তু একই সূত্র, একই জিনিস থেকে আসছে এই দুইটা, এই সূত্র বলো বা এই সূত্র বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের তো এবি লাইনের তো মাপ দেওয়া আছে, বিডি লাইনেরও মাপ দেওয়া আছে, তাহলে আমরা এডি লাইন তো পিথাগোরাসের নরমাল সূত্র দিয়েই করতে পারি। আবার কেন? এডিসি কেন ত্রিভুজ কেন আমরা? কোন কেন? কিভাবে জানলা তুমি শিওর আমি তো কি না তুমি ডি কোণ যে 90 ডিগ্রি তোমাকে কে বলছে? সেটাই তো। স্যার এডিসি স্ট্রেট লাইন না? এডিসি স্ট্রেট লাইন? আরে বোকা, এটা যদি এমন হইতো, এটা ও, ডি এটা সি, তখন কি হইতো? বুঝতে পারছো? জি স্যার। যাক, ও প্রশ্ন করছে, ভালো করছে, জিনিসটা ক্লিয়ার হইলো, তাই না? জি স্যার। বুঝতে পারছো কেন আমরা এই কমপ্লিকেটেড পদ্ধতিতে গেলাম? তোমার চোখে বলা মানে দেখা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি, এটা যদি এতই সোজা হইতো 90 ডিগ্রি হইতো তাহলে তো বলেই দিত, তাহলে তো পিথাগোরাসের উপপাদ্য করে ডি তো ভূমি তো পেয়ে যেতা। বুঝছো এবার? জি স্যার। ওকে, নেক্সট আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক দেখলে তোমরা এক্সাম্পল 4.9 বাসায় ট্রাই করবা। 4.9টা কিন্তু একটু সোজা অঙ্ক, সোজা বা কঠিন অঙ্ক যেটা হোক, আমি 4.8 করাবো, 4.9 তোমাদের বাসায় দিব। তোমরা না পারলে পরবর্তীতে আমাকে বলবা যে এই জায়গাটা বুঝি নাই, তখন আমি বুঝাই দেবো, সমস্যা নাই। বাট আমরা 3টা অঙ্ক এই অধ্যায় থেকে করতেছি, 3টা অঙ্কের ভিতর থেকে দেখবা ঘুরে ফিরে পরীক্ষা আসবে। বাট 2টা অঙ্ক আমি দেখাচ্ছি, বাকি একটা অঙ্ক তোমাদের জন্য বাসায় পড়া বা বাসায় তোমরা দেখবা 4.9। তো 4.8 এ আমরা চলে যাই। 4.8 এ আগে বলে দিচ্ছে যে একটা সার্ভে লাইন একটা রিভার ক্রস করে গেছে, একটা সার্ভে লাইন বিএসি সেটা রিভার ক্রস করে গেছে। এ আর সি দুইটা রিভারের দুই ব্যাংকে, অপর ব্যাংকে আছে সি আর এই ব্যাংকে আছে এ। এখন বলে দিচ্ছে এসি বিং অন দা নিয়ার এন্ড ডিস্টেন্স ব্যাংক, একটা নিয়ারে আছে একটা ডিস্টেন্স ব্যাংকে আছে। স্ট্যান্ডিং এট ডি পয়েন্টে দাঁড়ানোর পরে তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানলা, এবির পারপেন্ডিকুলার একটা লাইন টানলা এডি লাইন। বুঝতে পারছো? A point D 50 মিটার মিজার পারপেন্ডিকুলারলি টু AB ফ্রম A থেকে একটা লাইন টানছে কি পারপেন্ডিকুলারলি, এবং সেটা বলে দিছে কত 50 মিটার, আর AB বলে দিছে আবার 25 মিটার। সি পয়েন্টের বিয়ারিং আর ডি পয়েন্টের বিয়ারিং, দুইটা বিয়ারিং বলে দিছে কি, দুইটা বিয়ারিং এ বলে দিছে একটা 320 ডিগ্রি একটা 230 ডিগ্রি। তাহলে তুমি এবার উইডথ অফ দ্য রিভার এসি নির্ণয় করো। অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, যেটা আসলে কঠিন, পারবো না বা এরকম। তো তোমরা যেহেতু ট্রাভার্স সার্ভেইং করে আসছো সেহেতু আমাদের কঠিন হওয়ার কথা না। তারপর আমি দেখি আগে কি কি জিনিস দেয়া আছে। এডি বলে দেয়া আছে 50 মিটার, বলে দিছে যে পারপেন্ডিকুলার একটা লাইন টানছি এ থেকে, সেটা 50 মিটার, সো এডি 50 মিটার। এবি বলে দিছে 25 মিটার, সেটাও পেয়ে গেলাম 25 মিটার। নেক্সট যেটা, তাহলে বিডিএ কিভাবে পাবো, এই কোণটা কিভাবে পাবো বলো? এটা তো পারপেন্ডিকুলার নিছো 90 ডিগ্রি, আর এটা যদি তোমার কোণ থিটা হয় তাহলে এই থিটাটা কিভাবে পাবো? কোণ বিডিএ কিভাবে পাবো? স্যার ইয়া দিয়ে tan থিটা করে, tan থিটা করতে পারবো। tan থিটা করলে, কারণ তোমাদের লম্ব দেয়া আছে ভূমিও দেয়া আছে, এবি লম্ব ভূমি এডি, এবি লম্ব ভূমি এডি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্বের মান বসাইলা ভূমির মান বসাইলা, তখন এই থিটা, এই যে কোণটা, এই কোণটা পাইলা। এই কোণটা আসলে বের করার উদ্দেশ্য কি একটু পরে দেখবা।
সো এই কোণটা পেয়ে গেলাম, tan ইনভার্স 0.5 করলে পেয়ে যাব। তো tan ইনভার্স 0.5 করে দেখলাম যে ওটা কত 26 ডিগ্রি 34 মিনিট, মানে এই যে কোণ, আমি আবার একটু ড্র করে দেখাই, এই কোণ অর্থাৎ এই কোণটা হলো 26 ডিগ্রি 34 মিনিটের মতো। এখন আমি যদি কোনোভাবে এই কোণটা বের করে ফেলতে পারি তাহলে আমি এই কি পেয়ে যাব, এসি পেয়ে যাব, কারণ এটা তো 90 ডিগ্রি, তো এসি। বাট আমাদের এই কোণটা জানা লাগবে। সো এই কোণটা নির্ণয় করার জন্য তোমরা বিয়ারিং করছো না, ট্রাভার্স সার্ভেইং। ট্রাভার্স সার্ভেইং যদি করে থাকো, এখানে বলে দিছে সি এর বিয়ারিং, তার মানে এ বি ডি, এই যে পয়েন্টটা আমরা এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করি, ডি পয়েন্ট থেকে সি এর বিয়ারিং এই টোটাল কোণটা, আবার ডি পয়েন্ট থেকে বি এর বিয়ারিং এই দুইটা দেয়া আছে। ডি পয়েন্ট থেকে সি এর বিয়ারিং মানে টোটাল কোণটা দেয়া আছে তোমার 320 ডিগ্রি, মানে এই টোটালটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই টোটাল কোণটা দেয়া আছে 320 ডিগ্রি। সেখান থেকে যদি আমরা বি এর বিয়ারিংটা, ডি থেকে বি এর যে বিয়ারিং এই কোণটা মাইনাস করে দেই, তাহলে এই মাঝখানের কোণটা পাবো না? বুঝতেছো নাকি আবার দেখাবো? স্যার টোটালটা 320 কেমনে হয়? সার্কেল না স্যার 360 হবে না? না, এই যে দেখো ডি থেকে সি এর বিয়ারিং এখান থেকে শুরু হয়, এখানে এসে শেষ হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা যে কোনো একটা সাপেক্ষে ধরো, আসলে এখান থেকে শুরু করলে 320 ডিগ্রি হয়। ধরো মনে করো এখানে এটা নর্থ, কথার কথা এটা নর্থ ধরলাম। আমরা জানি বিয়ারিং কি একটা পয়েন্ট থেকে ইয়া করে, সেটা তো জানো নাকি? সেটা তো কোনো প্রবলেম নেই। ধরো এটা নর্থ, এখন নর্থ থেকে তুমি যদি সি এর বিয়ারিং জানো, নর্থ থেকে আবার বি এর বিয়ারিং জানো, তাহলে এই সি এর বিয়ারিং থেকে নর্থ থেকে এই যে বি এর বিয়ারিংটা মাইনাস করে দাও, তাহলে এই কোণটা পাবে না? আমাদের উদ্দেশ্য হলো সেই সিডিবি কোণটা। আমি আসলে এই পয়েন্ট থেকে না বোঝানোর, আমার আসলে এই একটা রেফারেন্স দিয়ে বোঝানো উচিত ছিল। যাই হোক, একটা রেফারেন্স পয়েন্ট ধরো, লাইন ধরো, সেটা হলো নর্থ। পিওর নর্থ থেকে টোটাল যে কোণ, সেই কোণ থেকে যদি আমরা বি এর বিয়ারিংটা মাইনাস করে দেই, তাহলে শুধুমাত্র থাকে হলো ডি কোণটা। সো ডি কোণটা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। সো যে ডি কোণটা নির্ণয় করব 320 ডিগ্রি থেকে 230 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি থেকে এই পাশে 26 ডিগ্রি একটু আগে নির্ণয় করলাম, সেই 26 ডিগ্রিটা মাইনাস করে দেই, মাইনাস করলে পাবো এই এডিসি কোণটা, মানে হলো 63 ডিগ্রি 26 মিনিট। এখন তুমি ইজিলি tan থিটা ইউজ করো, সিএ ইকুয়াল টু কি হবে? এখানে যদি এটা থিটা হয় বা 63 ডিগ্রি 26 মিনিট হয়, তাহলে 63 ডিগ্রি 26 মিনিট ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব কোনটা? এসি ডিভাইডেড বাই ভূমি কোনটা? এডি। সো এখন আর গুণন করলে হয়ে যাচ্ছে না? এসি পেয়ে যাচ্ছে না? এসি ইকুয়াল টু এডি ইন্টু 10 63 ডিগ্রি 26 মিনিট। সো এই দেখো এডি ইন্টু 10 63 ডিগ্রি 26 মিনিট, শেষ। 100 মিটার। বুঝতে পারছো? তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। বলো স্যার, আবার একটু রিপিট করলে ভালো হতো। আবার একটু রিপিট করা লাগবে? এখানে কিছুই না, শুরুতে হলো দেখো, এখানে তোমার শুরুতে এই কোণটা নির্ণয় করবা। এডি বাহু দেয়া আছে, এবি বাহু দেয়া আছে, লম্ব বাই ভূমি করে টেন থিটা করে এই থিটার মান বের করে ফেলবা। এরপরে আমার এই টোটাল কোণটা দরকার। এই টোটাল কোণের জন্য সি এর বিয়ারিং মাইনাস বি এর বিয়ারিং। আমরা জানি আগের বিয়ারিং মাইনাস পরের বিয়ারিং করলে ইনক্লুডেড অ্যাঙ্গেল পাবা, এটা ইজি জিনিস। আগের লাইনের বিয়ারিং পরের লাইনের বিয়ারিং এর ডিফারেন্স হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। সো ইনক্লুডেড অ্যাঙ্গেল পেয়ে গেছি 90 ডিগ্রি। ইনক্লুডেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে এইটা যদি মাইনাস করে দেই এই অ্যাঙ্গেলটা, তাহলে এই ডি অ্যাঙ্গেলটা পাবা, মানে এডিসি পাবা। এডিসি যেহেতু পাইছো, এটা ভূমি এটা লম্ব, টেন থিটা অ্যাপ্লাই করো, তখন এসি পেয়ে যাবা, সোজা হিসাব। ঠিক আছে স্যার, 32 অ্যাঙ্গেলটা কতটুকু, মানে এটা কোন থেকে কোন পর্যন্ত, এটা বুঝলাম না। 32 কোথায় পাইছো? বিয়ারিং দেওয়া আছে। 32 না, 320 ডিগ্রি। আমি কি বললাম যে নর্থ থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে সি এর যে কোনো একটা পয়েন্ট থেকে সি এর মনে করো বিয়ারিং 320 ডিগ্রি, যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে মনে করো। আবার সেই রেফারেন্স পয়েন্ট থেকে বি এর অ্যাঙ্গেল দেয়া আছে 230 ডিগ্রি।
এই অ্যাঙ্গেল থেকে যদি এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দাও বা 230 ডিগ্রি 320 থেকে 230 মাইনাস করলে কি পাবা? ইনক্লুডেড মাঝখানের ইনক্লুডেড অ্যাঙ্গেল পাবা, সেটাই তো হলো এটা 90 ডিগ্রি। আর একটু আগে এটার অ্যাঙ্গেলও স্যার, নির্ণয় বুঝতে করছো, সো এই টোটাল অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পাবা। এই অ্যাঙ্গেল পাইলে ত্রিভুজ এডিসি থেকে tan থিটা অ্যাপ্লাই করবা, শেষ, একদম সোজা হিসাব। সো তোমরা বাসায় যেটা ট্রাই করবা সেটা হলো এক্সাম্পল 4.9। 4.9টা নিজেরা একটু ট্রাই করবা, আর এই ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিব। এই ভিডিওটা দিয়ে দেওয়ার পর তোমরা আশা করি এই ভিডিওটা যদি আবার দেখো, আবার দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে এই যে দুইটা